লোকে বলে জমির মালিক আমি সেই জমির দুষ্ট মালিক লোকেরা না। বলে আমি এই কথা দুষ্ট লোকেরা বলে জানলে বলেন দুষ্ট লোকেরা বলে এটা জানাই দুষ্ট লোকেরা বলে না, দুষ্ট লোকদের নেতা সাদেক ভাই বলতেছে জনগণকে শোনানোর জন্য। তা বলতেছি এটা বলে দিই আপনার প্রতি তো আমার কোনো ব্যাড ইন্টেনশন না আছে না। আপনি হলেন অরিজিনাল পলিটিশিয়ান এবং নোংরামিতে ওস্তাদ। এখন এখানে সেটা দেখাইতেছেন আমার লগে, আর আমি কিন্তু ক্লিন, কারণ আমি তো এগুলো শিখে আসি নাই, এটা আমার দ্বিতীয় পেশা। আপনারা আরো বেশি গত 1/11 এর সময় ঘটনাগুলোকে সেনাবাহিনী যা দেখাইছে, তা আপনি তো তারই একজন সদস্য। নো, ইয়েস, আমি 96 এ রিটায়ারমেন্টে যান, তারই একজন সদস্য। আমি আমার আপনারা কেউ ক্লিন না, আমি সেনাবাহিনীকে নিয়ে গর্বিত। আপনারা কেউ আমার সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী, আপনারাই শুধুমাত্র বলেন যে দেশপ্রেমিক সেনাবাহিনী, আমরা কি দেশদ্রোহী মানুষ? আপনি দেশপ্রেমিক রাজনীতিবিদ, অবশ্যই আপনি দেশপ্রেমিক দেশপ্রেমিক সবাই, দেশকে ভালো যারা বাসে তারাই না, ওখানে আলাদা করে আর দেওয়ার দরকার। তাহলে আমি আপনাকে দেশপ্রেমিক রাজনীতিবিদ বলি ভাইয়া? হ্যাঁ ভাই, ওটার মধ্যে বলতে হয় না, এটা তো সবাই। তাহলে আপনি বলতে চাচ্ছেন না বাংলাদেশের আরো সবাই বললে ওনাদের সঙ্গে আপনি ঝগড়া করেন? আমি দোষ বলছি, আমি বলতেছি এটাকে আর বিশেষণ দেওয়ার দরকার পড়ে। আচ্ছা ঠিক আছে, দিলাম না, তো সেনাবাহিনীর উপরে রাগ করছেন কেন? রাগ করলাম কোথায়? যে আপনারা সেনাবাহিনী তো আমাদেরই অংশ। যা 1/11 যা দেখাইছেন, হ্যাঁ, আপনি যে আগামী 6 মাস পরে দেখাবেন না, আপনার সরকার যে একই কর্ম দেখাবে না তার গ্যারান্টি আছে? না না, সেটা তো গ্যারান্টি আমারও নাই, আমারও নাই, কারণ নাই। পৃথিবীর সব যাহা কিছু 1/11 এর সময় সাদেক ভাই, যাহা কিছু 1/11 এর সময় হয়েছে, তাই যে মাননীয় মহাজোট সরকার করে দেখাবে না আবার, তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আপনি রাজনৈতিক অঙ্গনে চলেন, আপনি যেমন ফিল করতে চান। মহাজোট সরকার এখন কি দেখাচ্ছে? ওই তো সাদেক ভাই যে বলেই দিল, কি বললেন, আকার ইঙ্গিত উনি বুঝাই দিল না, বিরোধী দল নির্বাচনে আসবেই। এখন সেটা গৃহপালিত গৃহবিরোধী দল হইতে পারে, বা গৃহপালিত না হইলেও হাফ গৃহপালিত হইতে পারে। আরে এই যে জেনারেল ইব্রাহিম সাহেবের দলও আসবে, দেখেন আমি বলে দিলাম সামনে। উনি আকার ইঙ্গিতে ওনার চেহারাই বলে যে আসবে, আসার জন্য রেডি তো। আপনার চেহারা কয় যে আপনি আইসে গেছেন, আমি তো আশায়, আমরা তো আশায়। আপনি চেহারা দেখাবা ভবিষ্যৎবাণী করার লোক হইলেন কবে থেকে? সেটা আরে এটা মহাবিপদ দিকে, আপনি মহাজাত। 18 দলের, আপনি তো মহাজাত। 18 দলের আপনারা যে 18 জন, জি 18 জন সভাপতি, জি সেক্রেটারি তো ম্যাক্সিমামই নাই, সবই তো 33-34 জন তো কাশিমপুরে আছে। আপনার প্রতিবাদ করতেছি, কি আপনার কথার প্রতিবাদ করতেছি আমি, নীতিগতভাবে আপনার এই কথাটা প্রতিবাদ করি। কোনটা? আপনি যেমন বললেন এই যে 18 দলের সভাপতি সেক্রেটারি তো নাই, 18 দলের প্রতি দলের সেক্রেটারি বলি না, বলতেছি যে সেক্রেটারি সাহেবরা এখন অন্তরীণ আছে বেশি, ম্যাক্সিমাম সেক্রেটারি অন্তরীণ নেই। মাননীয় বিএনপির স্থায়ী কমিটির 7-8 জনকে নিয়ে গেছেন, অনেক দলের সভাপতিকে নিয়ে গেছেন, এই করে 33 জনকে নিয়ে গেছেন, বিএনপির অনেক সিনিয়র নেতাকে নিয়ে গেছেন। 18 দলের সভাপতি হয়ে গেছে কয়েকজন, অন্য নেতাও গেছে কয়েকজন, সবচেয়ে বেশি গেছেন বিএনপির। খালি আপনাদের সেক্রেটারি না, খালি আপনাদের দলে থেকে, আমি সেটাই তো বলছি, খালি সভাপতি আমরা একটু, খালি আপনাদের দলে থেকেও যায় না। না আপনি যেটা বলতে চাচ্ছেন আকার ইঙ্গিতে বলতে বলতে আপনি এখন বলেই ফেলছেন, এই জেলে মেলে নিয়ে ভাগাইয়া ভুগাইয়া ডরডুর লাগাইয়া নির্বাচন নিয়ে যাবে। দুই নেতা এখানে কথা বলছেন, তার মধ্যে আরো দুই নেতার বক্তব্যকে আমি একটু ধার করে নিয়ে আসি। অনেকেই এই যে -2 নিয়ে অনেক কথাবার্তা হয়েছে 1/11 এর পরে, এখনো হচ্ছে, কেউ কেউ বলবার চেষ্টা করছেন। সম্প্রতি হাসানুল হক জাসদ নেতা, জাতীয় সংসদ সদস্য, তিনি -1 এর কথা বলেছেন, বেগম জিয়া মাইনাস। এই যে বললাম 1/11 যা করছে, এবং যেমন 1/11 এর উপরে দোষ দেওয়া হয় -2, ওই যে বললাম মহাজোট সরকার যে করবে না তার গ্যারান্টি কি? তা হাসানুল হক ইনু ভাই যে বলেই দিছে। ইনু ভাই যে কথাটা বলছে সেটা কি বলছে? -1 খালেদা জিয়াকে বাদ দিতে হবে, এছাড়া বাংলাদেশের রাজনীতি শান্তি হবে না, রাজনীতি করা যাবে না, এটাই তো বলছে। পেপারে আসছে, আমি তো শুনি না ভাইয়া। যাই হোক, পেপারে উনি ওনার বক্তব্য বলেছে, উনি মহাজোটের একজন, হ্যাঁ উনি ওনার দল হিসেবে। আরেকটি বিষয় যে এই জন্যই বলছি যে মহাজোট সরকার যে এই কাজটি করবে না তার গ্যারান্টি কোথায়? এটা তো ওনার ভাই সাদেক ভাইয়ের কথার থেকে বোঝা যাচ্ছে। আরে কোন কাজটি করবে না? এই যে কারে মাইনাস করবে না, কারে প্লাস করবে, কারে মেরে ফেলাবে, কারে হারাই দিবে। রাজনীতিতে তো উত্থান পতন তো আছেই, থাকবেই। আজকে আপনি আছেন, কালকে জেলে যাবেন, পরশুদিন আরেকজন যাবে, তারপরে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, এটা তো হবে। এটাই তো নিয়ম, রাজনীতির নিয়ম। আমি বলতে চাচ্ছি, যেখানে আপনি জেলখানাকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করেন, যেখানে আপনি কেস কামানিকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেন, নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, তাহলে সেটা কিন্তু আর আইনের অংশ থাকলো না, নির্যাতনের অংশ হয়ে গেল। আইনের বাইরে গেলে, আইনের বাইরে যেই যাবে, আমি বলি আইনের বাইরে যেই যাবে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এটা পৃথিবীতে এবং পৃথিবীর ইতিহাসে এবং বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে যে যেভাবে আসছে,
যদি কেউ অন্যায় করে তার শাস্তি অবশ্যই সে পায়। সাময়িকভাবে হয়তো সেটাকে আপনি প্রশমিত করতে পারেন, কিন্তু ভবিষ্যতে কিন্তু সেটা প্রশমিত থাকবে না। আর রাজনীতিবিদদের আমি দোয়া করি আর কি, যে কারণ এখন যদি কেউ যারা আইনকে সীমা অতিক্রম করছে তাদের জন্য আল্লাহ তাআলাই তো বলছে যে সীমা অতিক্রম করো না। তো সীমা অতিক্রম কারোই করা উচিত না। আপনি আজকে কথায় কথায় হরতাল দিয়ে জনজীবন বিপর্যস্ত করেছেন, আপনি হরতাল দিয়ে এতগুলো লোকের হত্যা করেছেন, আপনি হরতাল দিয়ে গাড়ি ঘোড়ে আগুন দিচ্ছেন, আপনি সেই যে ভয়তাল শুরু হয়েছিল সেই ভয়তালই কিন্তু এখনো আছে, কিন্তু সেটা নাই। আপনার সঙ্গে আমি একমত না দ্বিমত না, মাঝখানে মত বলি একটা, আপনি মধ্যপন্থী মধ্যেই একটা, সেটা হলো এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে 18 দলেও আছেন, এদিকে আছেন। যেমনি ধরেন আপনি একজন মুক্তিযোদ্ধা হয়েও, আপনি একজন মুক্তিযোদ্ধা হয়েও জামাত ইসলামের সঙ্গে একসঙ্গে 18 দলের মধ্যে আছেন। আপনি একজন মুক্তিযোদ্ধা হয়েও আপনার নেত্রী মাননীয় শেখ হাসিনা জামাত ইসলামের নেতাদের নিয়ে ক্যামেরায় ছবি তোলে নাই, তারা কাজ করে নাই। সহযোগী মাননীয় শেখ হাসিনা করলে এটা কোনো সমস্যা নাই। না না, মাননীয় শেখ হাসিনা কি করছে ওইটা করেন। আমি তো তার লগে হাত মিলাতে যাই নাই, আমি একটা জোটে আছি। আপনারা একই জায়গায় বসতেছেন, একই জায়গায় হবেন, এবং যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যদি যান তখন তো আবার নিজামীরা সেই জাতীয় পতাকা, তবে আপনি যে পতাকার জন্য যুদ্ধ করছেন। শোনেন ভাইয়া, এবং এইখানে এটা কিন্তু লজ্জাজনক আপনার জন্য। কোন লজ্জাজনক? অবশ্যই। আমি যার সঙ্গে রাজনীতি করতে গেছি, আমি যার জোটের নেতৃত্বের কাছে গিয়েছি, তার নাম বেগম খালেদা জিয়া। আপনি বলছেন জননেত্রী, আমি বলবো দেশনেত্রী। অবশ্যই ফাইন। আপনি 1991 থেকে 96 সালে এবং 2001 থেকে 2006 সালে বিরোধী দলীয় থাকা অবস্থায় যেই নমুনাগুলো রেখে গেছেন, বর্তমান বিরোধী দল সম্ভবত সেই নমুনাটাই ফলো করতেছে, বরঞ্চ অনেক কম। আমি আপনার সাথে আরো অ্যাড করি, 173 আরো বেশি না, 173 দিছিলেন তো। আমি তো মনে করি যে হরতালের পক্ষে বলছি। আরে ভাই না, হরতালের পক্ষে আমি বলতেছি, আমি বলবো না, আমি বলতেছি আপনি বলেন। আওয়ামী লীগ এবং বিএনপি, জি, এই দুটি দল আমরা যখন 90 সনে ক্ষমতাচ্যুত হই, আপনারা তো তবু জুতা পায়ে দিয়ে জুতা খুইলা স্টেজে বসতে পারেন, আমরা তো জুতা খুইলেও স্টেজে বসতে পারি নাই, এবং আমরা তো কোথাও দাঁড়াইতেই পারি নাই। সেই হিসাবে আওয়ামী লীগও আপনাদের উপর অত অত্যাচার করে নাই, বিএনপিও আওয়ামী লীগের উপর অত অত্যাচার করে নাই, যেটা ওই সময় করেছিল। না, সত্যটাকে আমি বলবোই তো, সত্য। আমি তো কারো কাছে দাস খদ্দি নেই। কারণ হলো যে আমরা যিনি ভালো করবেন এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে এবং যুদ্ধ বিচার করার কাজে যারা আসবে অবশ্যই তাদেরকে সত্য যে বলেন। আপনারাও যে ক্ষমতায়, আমি একটু আপনার দলটাকে যুদ্ধ অপরাধী নিয়ে বলে কিছু? হ্যাঁ, অবশ্যই। জেনারেল ইব্রাহিম যতবার বলছে, আপনি তার 4 ভাগের একবার বলছেন কিনা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আবার প্রমাণ দিয়ে দিব। কিন্তু আপনি যেহেতু আবার ঢুকছেন জামাতের কোটে, আমার ব্যক্তি মুক্তিযোদ্ধা ইব্রাহিম বলতেই থাকবে। হ্যাঁ, আপনারা করেন, বিচার চালাচ্ছেন। তার মানে যে কথার কাজের সাথে আপনার কোনো কথার কাজের সঙ্গতি নাই। ট্রাইব্যুনালের ব্যাপারে কিছু বলেছি? আপনার কথা এবং কাজের সাথে সঙ্গতি নাই। সঙ্গতি দেশবাসী দেখতেছে। হ্যাঁ, দেখতেছে তো। সব দেখতে করছিলেন। সেক্টর কমান্ডার ফোরাম ডেস্টিনিতে জায়গা ধরা খাইছেন, আর কইলাম না। এখন আপনাদের কথা কাজের কি মানে আছে? যেমন যদি আমি আপনার পার্টি ধরি, জাতীয় পার্টি, সেখান থেকে জেপি, আপনারা তো এদিক ওদিক করেছেন, কখনো বিএনপির সঙ্গে এই ঝুঁকছেন, কখনো বিএনপির সাথে আমরা কখনো 22 জানুয়ারি ইলেকশনের আগে আপনারা কি করেছেন? ঝুঁকিয়ে তো করেছিলেন প্রায়। না, আপনি না বললে হবে। না না না, আমাদের সঙ্গে আলোচনা হয়েছিল। আমরা যে আলোচনা করছি, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি সবসময় তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে। তাকে দেখলাম কিছুদিন আগে সিলেটে গিয়ে তিনি মোটামুটি কনভিন্সড যে তত্ত্বাবধায়ক সরকার বিধানটি থাকা উচিত। আবার করলেন যে এখন এটি নাই। এখন হলো যে শুনেন, মানে সব সুবিধা সবার, না না, সময়ের পরিবর্তনের সঙ্গে, মানে সময় আপনাদের কি সুবিধা হচ্ছে? পরিবর্তনের শীতের সময় তো গরমের ওয়াজ করা যাবে না, শীতের দিনে শীতের ওয়াজটাই করতে হবে। শীতের গরমের সময় কি আমি লেপ গায়ে দেব? এটা হচ্ছে সুবিধাবাদিতার ওয়াজ না, ওই ধরনের ওয়াজ করা যাবে না। শীতের দিনের সময় শীতের করতে হবে, গরমের দিনে গরমটা করতে হবে। এরকম তর্কাতর্কির পর্যায়ে আমি একটু প্রশ্ন করেছিলাম যে আপনি যে মহাজোট সরকার কেমন চলছে, বা আপনি আমার জন্য মানানসই না, আমি এটা তো অভ্যস্ত না আর কি। কোনটাতে? এই যে তর্কাতর্কি, আপনি বলছেন যে মহাজোট আরো ভবিষ্যতে কি করবে সেটি দেখবার জন্য অপেক্ষা করতেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে এখন কি করছে মহাজোট? এখন যা করছে, যেটা দৃশ্যমান আর কিছু অদৃশ্যমান, কিছুটা অনুমান নির্ভর বলতে হবে আমাকে, আর কিছুটা দৃশ্যমান। 1 নম্বর হচ্ছে মহাজোট দেশ চালাচ্ছে, সরকার দেশ পরিচালনা করছে, যেহেতু নির্বাচিত সরকার,
কিন্তু দেশটি পরিচালনা করতে গিয়ে ওনাদের সাফল্যের তুলনায় ব্যর্থতা বেশি। এটা হলো আমার মূল্যায়ন। 2 নম্বর হচ্ছে ওনারা যে সকল ওয়াদা দিয়েছেন সবগুলি ওয়াদা ওনারা পূরণ করতে পারেন নাই এবং ব্যর্থতা বেশি মানে কি 49-51 না আর একটু বোধহয় বেশি আর কি, অর্থাৎ জনগণকে টাচ করে জনজীবনকে সংস্পর্শ করে এমন অনেকগুলি বিষয় ওনারা পিছিয়ে আছেন। 2 নম্বর হচ্ছে কোনো প্রশ্ন কেউ করছে না, আপনার এখানে প্রশ্নটা করতে চাই, যেই মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়ের অজুহাতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করা হলো, সেই রায় কিন্তু বাংলাদেশের লোক আজ পর্যন্ত চোখ দেখতে পারেনি। এটিও একটি রেকর্ড। এখন কি রায়টি লেখা হবে বর্তমান সরকারের কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, মিলাই দেওয়ার জন্য, না রায়টি লেখা হবে তার অরিজিনাল চিন্তা থেকে? সেই রায়টিতে কি আছে